প্লাস্টিক সার্জারি বিষয়টি আসলে কি? এক্ষেত্রে কি প্লাস্টিক ব্যবহার করা হয়? কিন্তু প্লাস্টিক সার্জারি কি শুধু সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এখানে কি সেলাই করতে হয় কিনা? এই ধরনের হাজারো প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খেতে থাকে যখন আমরা প্লাস্টিক সার্জারির নাম শুনি। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব প্লাস্টিক সার্জারি সম্পর্কে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম তারেক। কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলায়। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার শারমিন আক্তার সুবি, সহকারী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি বিভাগ, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ম্যাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো আছি। এবং এই প্লাস্টিক সার্জারি বিষয়ে কথা বলার জন্য আসলে আমি উদ্গ্রীব হয়ে আছি যে অনেক কিছু নিশ্চয়ই শেয়ার করা হবে দর্শকদের সাথে। অবশ্যই ম্যাম, আমরা শুরুর আগে আমাদের মূল অনুষ্ঠান আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো। ডাক্তার শারমিন আক্তার সুমি 1982 সালে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। এরপর 2015 সালে বাংলাদেশ কলেজ অব সার্জনস থেকে সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি FCPS ও 2016 সালে প্লাস্টিক সার্জারির ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে MD সম্পন্ন করেন। বর্তমানে বিশেষজ্ঞ এই চিকিৎসক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাম, আমাদের মূল যে বিষয় আজকে প্রতিপাদ্য সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারি এটি প্রয়োজন নাকি বিলাসিতা। এই অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই যদি আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি যে প্লাস্টিক সার্জারি বলতে আসলে কি বোঝায় এবং এর নাম কেন প্লাস্টিক সার্জারি? হ্যাঁ, খুবই মানে লুক্রেটিভ প্রশ্ন বলা যেতে পারে। কারণ হচ্ছে যে আমরাও যখন প্লাস্টিক সার্জারি সম্পর্কে খুব একটা শুনিনি, তখনও মনে হতো কেন এটা প্লাস্টিক, কেন এটা অন্য কোনো ধাতব বস্তু না বা গোল্ড প্লাটিনাম এ ধরনের কিছু না। আসলে প্লাস্টিক সার্জারি শব্দটা এসেছে একটা প্লাস্টিকোস শব্দ থেকে, যেটার অর্থ হচ্ছে যে এটা মোল্ড করা যায় বা এটাকে তৈরি করা হয়। যেমন বাচ্চারা খেলাধুলা করে যখন, তখন একটা প্লাস্টিক তাল নিয়ে, মানে একটা মাটির তাল নিয়ে সেটাকে বিভিন্নভাবে মোল্ড করে বানায়, যেরকম সেই রকম অনেকটা। তো এটা হচ্ছে যে আমাদের মূল যে প্রিন্সিপাল সেটা হচ্ছে লাইক উইথ লাইক। মানে একজন রোগী যখন তার ক্ষত তৈরি হচ্ছে তার মুখে, কপালে বা হাতে, পায়ে, বিভিন্ন জায়গায়, আমাদের টার্গেটটা হচ্ছে সেই ক্ষতর জায়গাটা ভরাট করা বা তৈরি করা। সেটা যেখানে আছে সেটার কাছাকাছি টিস্যু দিয়ে কাছাকাছি রকমভাবে যাতে তৈরি হয়। তো মূলত এই জায়গাটা থেকে, ওই প্লাস্টিকোস শব্দটা থেকে, মোল্ডের জায়গাটা থেকে আসলে এই শব্দটা এসেছে বলে, হ্যাঁ কনসেপ্টটা, ওই কনসেপ্টটা থেকেই এসেছে বলে এটাকে প্লাস্টিক সার্জারি বলা হয়। আর প্লাস্টিক সার্জারি বলতে আসলে এটা আমাদের শরীরের সব জায়গায়, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত, অনেক সময় শরীরের ভেতরেও প্রয়োজন হয়, কিন্তু বহির্ভাগে মোটামুটি মানে কোনো একটা অংশ না। যেমন নাক কান গলার ডাক্তাররা নাক কান গলা, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সার্জারি শুধুমাত্র খাদ্যনালী। আমাদের জন্য ওইরকম শুধু একটা অঙ্গ না, আমাদের মানুষের পুরো শরীরেই আসলে কাজ থাকে এবং সেরকমভাবেই সার্জারিগুলো করার প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে এই ধরনের সার্জারিগুলো আসলে কাদের জন্য, কারা এই ধরনের সার্জারিগুলো নিতে পারে? খুবই চমৎকার প্রশ্ন। এবং যে কথাটি আপনি বলছিলেন, আমি যখন বলা শুরু করব তখন দেখবেন যে আপনি বলছিলেন যে এটা প্রয়োজন না বিলাসিতা, বিলাসিতা শব্দটিই উড়ে যাবে, এরকম একটা বিষয়। তো প্লাস্টিক সার্জারিটা আসলে প্রথমেই বললাম যে শরীরের যে কোনো জায়গায় করার প্রয়োজন হয়, তেমনিভাবে এটাকে যদি খুব একটু টুকরো টুকরো করে ভাবি, সেই ক্ষেত্রে দেখা যায় যে এটার প্রয়োজন হয় একটা, সবচেয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বার্নে। এজন্যই আমাদের বার্ন ইনস্টিটিউটের সাথে প্লাস্টিক সার্জারি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে একটা ইনস্টিটিউটের নামই হয়েছে এভাবে। কিন্তু সারা বিশ্বে এত বার্ন হয় না, বার্নের ঘটনা, ইনসিডেন্স সবই অনেক কমে গেছে, কিন্তু ভারত, বাংলাদেশ এবং এই সাবকন্টিনেন্টে আমরা কিন্তু ওভাবে কমাতে পারিনি। সে কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্লাস্টিক সার্জারির মূল লোডটা এই বার্নের পেশেন্ট, এবং তার থেকেও আরও একটা বড় আতঙ্কের বিষয়, সেটা আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। সেটা হচ্ছে যে আগে যেই বার্নটা হতো হয়তো
খড়ির চুলার আগুন থেকে কিংবা আগে যে বার্নটা হতো গরম পানি থেকে, এখনকার বার্নগুলো আরও ভয়াবহ, সেটা হয় ইলেকট্রিক বার্ন। এক্স্যাক্টলি। এবং এই ইলেকট্রিক বার্নটা মানে খুব হাই ভোল্টেজের তারগুলো বাসার খুব কাছে থাকে, দেখা যায় যে বাড়ির জানালার পাশ দিয়ে যাচ্ছে, উঠানের উপর দিয়ে যাচ্ছে, কিংবা কখনো কখনো বেলকনির পাশ বাড়ির ছাদ দিয়ে, থেকেও অনেকে ছাদ অনেক থেকে সময়- অনেক কাছে। এবং স্কুলের যে ছোট বাচ্চারা কিংবা অনেক ওয়ার্কাররা যারা বাসা বাড়িতে কাজ করছে, ধাতব জিনিস নিয়ে এদিক ওদিক যাচ্ছে, কিংবা পর্দার স্ট্যান্ডটা নিয়ে হয়তো কোনো কাজ করছিল কোনো কেউ, এরা ইলেকট্রিক বার্নে ভয়াবহভাবে দগ্ধ হয়। এবং এখানে অনেক অংশ পুড়ে যাওয়াতে তাৎক্ষণিকভাবে মৃত্যু যেমন হয়, পরবর্তীতে অনেক ডিপ বার্ন হওয়ার করে অনেকের অঙ্গহানি হয়। মানে আমাদের কাছে আসলে দেখা যাচ্ছে হাত বা পা তাৎক্ষণিকভাবে হয়তো পুড়ে গেছে, এবং সে কারণে দেখা যায় কখনো কখনো আমাদের কারো 4টা হাত পাই কেটে ফেলতে হচ্ছে। একটা 6 ফুটের মানুষ অলরেডি 4 ফুটে পরিণত হচ্ছে। মানে এই ভয়াবহ তথ্যগুলো মানুষের কাছে পৌঁছায় না। এই বার্নটাকে যদি আমরা বাদ দিই, সেই বার্ন যদিও বাংলাদেশের জন্য এটা আসলে 50-60%-এর বেশি অংশ বার্নের পেশেন্টদের নিয়ে আমাদের কাজ করতে হয়, এর বাইরেও আরেকটা বড় অংশ আছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের পেশেন্ট। যেহেতু সড়ক দুর্ঘটনা অনেক বেশি আমাদের দেশে খুবই বেশি, আমাদের মৃত্যুর দেশে, প্রধান কারণ হ্যাঁ আমাদের দেশে। সড়ক দুর্ঘটনা। সেই সড়ক দুর্ঘটনায় দেখা যায় হয়তো অনেকের জীবন বেঁচে যায়, কিন্তু হাত পা ভেঙে গিয়ে বা অনেক অংশ থেতলে যায়, মাংসটা উড়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই অংশগুলোর মাংসটা তৈরি করার জন্য প্লাস্টিক সার্জারির অনেক বড় ভূমিকা। কারণ অর্থোপেডিক্সের যারা ডক্টর, অর্থোপেডিশিয়ান, তারা হয়তো ওই ভাঙা হাড়টা জোড়া দিচ্ছে, কিন্তু ওই যে সেই ভাঙা হাড় জোড়াটার উপরে যে লেয়ারটা বা যে মাংস এবং চামড়ার যে সাইডটা দরকার, সেটাকে কিন্তু পূরণ করতে হচ্ছে প্লাস্টিক সার্জনকে। এই অংশটুকুও যদি আমরা বাদ দিই, তারপরেও একটা বড় অংশ আছে ক্যান্সার সার্জারি। স্কিনের যে ক্যান্সার হয়, এটা আমরা আগে ওভাবে জানতামই না, কিন্তু বাংলাদেশে কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে যে পান সুপারি খাওয়ার ট্র্যাডিশন, সেটার জন্য মুখের ভেতরে যে ঘাটা হয়, এই ঘাটা মুখ থেকে বাইরে চলে আসে, এবং এই নাক কান গলার জন্যও আমাদেরকে কিন্তু ক্যান্সার সার্জারি প্রচুর করতে হয়। এর বাইরে যেটি ব্রেস্ট ক্যান্সার একটা বড় অংশ আমাদের সার্জারি করতে হয়। কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার রিমুভের জন্য, পরবর্তীতে ব্রেস্ট তৈরি করার জন্য, আবার কেউ যদি চায় না প্রথমেই আমি ব্রেস্টটা রেখেই সার্জারি করব, সেই ক্ষেত্রেও একটা বড় অংশ। এর বাইরে যদি আমরা দেখি বিভিন্ন ধরনের হার্নিয়া, যেগুলো অনেক বড় হার্নিয়া নিয়ে আসছে, সেটার ক্ষেত্রে এরপরে যদি আমরা জন্মগত ত্রুটি যেগুলো থাকে, যেমন ঠোঁট কাটা, তালু কাটা, এই ধরনের রোগী ছাড়াও হাতের আঙুলের কোনো সমস্যা, জোড়া লাগা থাকে বা বাড়তি আঙুল থাকে, বা অনেক সময় দেখা যায় যে মুখের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। এই মূল এরিনাগুলো ছাড়া আরও অনেক দূর যাবার পরে যেই কথাটা আসবে, সেটি হচ্ছে কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি, যে জিনিসটা সৌন্দর্য বর্ধনের জন্য আসে। এবং এই সৌন্দর্য বর্ধনের বিষয়টা আসলে আমরা আগে যতখানি বিলাসিতার কাতারে ফেলতাম, এখন কিন্তু একজন সাধারণ মানুষও, কারণ আগে দেখা যেত যে সবার বয়সের 50 বছর বা 40 বছর প্লাস ছিল গড় আয়ু, এখন গড় আয়ু গিয়ে ঠেকেছে 70-72-এ। তো স্বাভাবিকভাবে এজিং প্রসেসে তার যে পরিবর্তনগুলো হয়, এগুলো এখন তার নেসেসিটির মধ্যে পড়ে যায়। যে হ্যাঁ, কারণ দেখা যায় যে 50-এর পরেই হয়তো মানুষের কাছে একটু আর্থিক স্বাবলম্বী হচ্ছে বা তার পরিবারের ঝামেলা কমছে, সে তখন নিজের প্রতি মনোযোগী হতে যেয়ে কিন্তু ওটাও তার জন্য প্রয়োজন হয়ে পড়ে। এরকম অনেক কারণেই আসলে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়, যেটা আমাদের কাছে হয়তো আগে জানা ছিল না, কিন্তু আমরা কিন্তু এখন অনেকেই জানছি। সেক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা আমি যদি একটু জিজ্ঞেস করি যে প্লাস্টিক সার্জারির ধারণাটা মূলত জনমানুষ বা সাধারণ মানুষের কাছে আসে, সেটা হচ্ছে নায়ক নায়িকাদের কাছ থেকে। তারা আসলে অনেক সময় অনেক ধরনের কসমেটিক সার্জারি করে থাকেন তাদের প্রয়োজনে, প্রফেশনাল সাইডের কারণে। সেক্ষেত্রে আসলে তারা কি আসলে প্লাস্টিক সার্জারি করছেন নাকি কসমেটিক সার্জারি করছেন, এ ব্যাপারে যদি একটু বলতেন। প্লাস্টিক সার্জারি হচ্ছে মানে পুরো বৃক্ষের যেমন অনেক ডালপালা থাকে, সেই রকম ডালপালার মধ্যে একটা মাইক্রো সার্জারি, একটা হ্যান্ড সার্জারি, একটা ব্রেস্ট সার্জারি, ক্লেফট ক্রানিওফেশিয়াল সার্জারি, ট্রমা সার্জারি,
তারই একটা হচ্ছে কসমেটিক সার্জারি, বা এটাকে আমরা আমাদের মানে মেডিকেলের পরিভাষায় বলা হয় অ্যাস্থেটিক সার্জারি। তো এই তারা যে সার্জারিটা করছে সেটা প্লাস্টিক সার্জারি, এবং প্লাস্টিক সার্জারিকে আরও প্রিসাইজলি যদি বলেন যে এরা প্লাস্টিক সার্জারির একটা ব্রাঞ্চ অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারি এই প্রসিডিউরটা করছে, অর্থাৎ এটা প্লাস্টিক সার্জারি করা হচ্ছে তার একটা ব্রাঞ্চ নিয়ে আমরা সাধারণ মানুষ যে শুনতে পছন্দ করে বা বুঝতে পারে সেজন্য তাদেরকে কসমেটিক সার্জারি ভাবে বলা ম্যাম, হয়। আমরা আপনার যতটুকু কথা শুনলাম সেক্ষেত্রে প্রথমে যেই বড় একটি পরিসর সম্পর্কে আপনি কথা বলেছেন আমাদের দেশের প্রেক্ষাপটে, যারা বার্নে আহত হচ্ছেন কিংবা অ্যাক্সিডেন্টে আহত হচ্ছেন, বা যারা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছেন কিংবা ক্যান্সার আক্রান্ত হয়ে আসছেন, মূলত তাদের যে শারীরিক যে বিকৃতি কিংবা ত্রুটিটুকু হয়ে থাকে সেটা আসলে প্লাস্টিক সার্জারির কল্যাণেই তারা হয়তো আবার অনেকটুকুই রিকভার করতে পারছেন, আমরা এটা বলতে পারি কিনা? নিঃসন্দেহে, কারণ হচ্ছে যে প্রথম অংশটা হচ্ছে জীবন বাঁচানোর জন্য আমাদের যুদ্ধটা থাকে যখন একজন মানুষ বার্নে আক্রান্ত হয় কিংবা দুর্ঘটনায় কবলিত হয়। এর পরবর্তীতে দেখা যায় যে তার যে দাগটা হয়, এবং দাগ না শুধু অনেক সময় দেখা যায় বিকৃতি হয়, যেমন তার হাতটা হয়তো পুড়ে গিয়েছিল, সময়ের সাথে সাথে হাতটা বেঁকে গেছে। এখনো আমরা দেখি অনেক রোগী যে হাতটাই মানে এই 5 আঙ্গুলের মধ্যে আঙ্গুলই দেখা যাচ্ছে না, এমনভাবে হাতের সাথে লেগে আছে, বা হাতটা এমনভাবে তার গায়ের সাথে লেগে আছে যে সে ওই হাতে জামাই পরতে পারে না। তো এই যে বিকৃতিগুলো, এগুলোর জন্য আসলে প্লাস্টিক সার্জারির কোনো বিকল্প নেই, এবং আমরা যদি আসলে আরো বেশি তৃণমূল পর্যায়ে যেতে পারি তাহলে হয়তো এই বিকৃতিগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। সেক্ষেত্রে এটা কতটুক, আমি যদি জিজ্ঞেস করি কত পার্সেন্ট এটা রিকভার করা সম্ভব যে কোনো বিকৃতি বা ত্রুটির ক্ষেত্রে? নির্ভর করে বিকৃতির ধরনের উপর, বিকৃতিটা কতখানি এক্সটেনশন এবং কত দিন পরে সে আমাদের কাছে এসেছে, এইসব জিনিসের উপরে। তবে বিষয় আমরা হয়তো বিকৃতিটা অনেকখানি রিকভারি করতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই, সেটা মানে সেটা 100%ও কখনো কখনো হয়, কিন্তু একেবারে যে আগের মতো মানে ফাংশনালি আমরা বলতে পারছি যে সে হয়তো ওই জায়গাটা দিয়ে কাজ করতে পারছে বা তাকে দেখাচ্ছে ওরকম, কিন্তু সব সময় যে আসলে তাকে একদম আগের মতো করে দাগবিহীন কিংবা একেবারে স্রষ্টা যেভাবে তৈরি করে দিয়েছে সেভাবে হয়তো বেশিরভাগ অনেক সময়ই সম্ভব হয় না। সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেশে আসলে প্লাস্টিক সার্জারি সম্পর্কে জনমনে কোনো ধরনের ভুল ধারণা আছে কিনা? নিঃসন্দেহে ভুল ধারণা তো আছে। কোনগুলো আপনারা ফেস করেন বেশি? যে যেমন হচ্ছে একটা অনেক বড় জোকসও তো আছে যে প্লাস্টিক সার্জারি করবেন, আমি যদি প্লাস্টিকটা দিয়ে দেই তাহলে কেমন খরচ হবে। তো এটা একটা কনসেপ্ট এখনো আছে, কিন্তু এটা কি অপারেশনটা কি প্লাস্টিক দিয়ে করা হবে কিনা, এইটার পাশাপাশি আরো কয়েকটা ভুল ধারণা আছে, যেরকম হচ্ছে যে অপারেশনের পরে মনে করে যেন এটা একটা ম্যাজিকের মানে যাই থাকুক না কেন সবকিছু আগের মতো হয়ে যাবে। তো এটা আসলে সম্ভব হয় না, কারণ তার শরীরে কোনো টিস্যু দিয়ে আমাকে তৈরি করতে হচ্ছে। অনেক সময় গায়ের বিভিন্ন অংশের চামড়া যেরকম একরকম হয় না, তখন মাংসটা বা চামড়াটা অন্য জায়গা থেকে নিয়ে আসলেও কিন্তু কখনো কখনো টেক্সচার মেলে না কিংবা দেখার রং মেলে না। এর বাইরেও আরও একটা বিষয় মানুষের মনে কাজ করে যে কোনো দাগ থাকবে কিনা, বা যে কোনো অপারেশন করলে সেলাইয়ের দাগ থাকে, সেলাই দিব কিনা, তাদের ধারণা যে ওখানে গ্লু বা অন্য কিছু দেয়া হয়। কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র যে আমরা দেশেই আমাদের প্লাস্টিক সার্জারি করি এরকম না, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কোলাবোরেশনও করি। আমরা বিভিন্ন দেশে যাই, বিভিন্ন দেশে কনফারেন্সে তারাও আসে আমাদের দেশে। তো আমরা আসলে দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড আমরা যা করি সেটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ডটাই সেরকম, এবং সব জায়গায় কিন্তু আসলে সেলাইয়ের বিষয়টিও থাকে, এবং আমাদের টার্গেট থাকে দাগটা এমনভাবে থাকে যেন সেটা কম দেখা যায় বা কম বোঝা যায়, বা আমরা এমন কিছু ম্যাটেরিয়াল ইউজ করি, এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করি যার মাধ্যমে আসলে খুব সূক্ষ্মভাবে যেন দাগটা পড়ে। তো সেলাই সেখানে থাকে, কখনো দেখা যায় কখনো দেখা যায় না, কিন্তু আমাদের ভাষ্য হচ্ছে যে দাগও সেখানে থাকে, হয়তো সেটা এমনভাবে প্লেস করা থাকে যেটা হয়তো অত বেশি দেখা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে কমে যায়। কিন্তু দাগ এবং সেলাই দুটো বিষয়ই আসলে ম্যান্ডেটরি থাকে। প্লাস্টিক সার্জারির কোনো ধরন আছে কিনা, যদি থেকে থাকে সেগুলো কি কি? প্লাস্টিক সার্জারির ধরন বলতে আমি তো একটা বলেছি যে প্লাস্টিক সার্জারি এতগুলো ডিভিশন আছে। আর যদি আপনার যে মনের একটা প্রশ্ন ছিল কসমেটিক সার্জারি কিংবা অ্যাস্থেটিক সার্জারি,
পারি সেটার বিষয়ে যদি বলি যে সেগুলো কিছু স্টেপস আছে, যেমন হচ্ছে যে অনেকেই আসলে সার্জারিটা করার আগে মনে করে যে নন সার্জিক্যাল কোনো টেকনিক বা প্রসিডিউর আছে কিনা, যেমন কারো একটু বয়স হচ্ছে বা স্কিনটা একটু লুজ হচ্ছে, আগের মতো টান টান থাকছে না, সে চাচ্ছে বা তার মুখে ভাঁজ পড়ছে, তখন আমরা কখনো কখনো তাকে লেজারের প্রসিডিউরের মাধ্যমে কিছুটা সাহায্য করতে পারি, কখনো বটক্স, কখনো ফিলার, এগুলো হচ্ছে নন সার্জিক্যাল। কিন্তু সময়ের সাথে সাথে যখন এগুলো কার্যকারিতা হারায় বা অনেক বেশি আসলে স্কিন ইলাস্টিসিটি লস হয়, তখন কিন্তু আসলে তাকে দেখা যায় যে অপারেশনের প্রসিডিউরের দিকে যেতে হয়। কসমেটিকের যে বিষয়টা সার্জারিটা সেটা কি টেম্পোরারি বলা যেতে পারে? বলা যেতে পারে সবকিছুই তো আসলে টেম্পোরারি। বটক্স বা ফিলার এগুলো হচ্ছে বেশি টেম্পোরারি, 3 মাস থেকে 6 মাস এ ধরনের কাজ করে, কিন্তু সার্জারি যখন করা হয় এগুলোর থেকে একটু দীর্ঘস্থায়ী, মোটামুটি দীর্ঘস্থায়ী একটা রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের দেশে যে রোগীরা আছেন, যারা ধরেন আপনি উল্লেখ করেছিলেন যারা এই ধরনের বিকৃতি সাধন হয়েছে তাদের স্কিনে বা শরীরের যে কোনো জায়গায়, সেক্ষেত্রে কোনো সময় আছে কিনা যে সে এই দুর্ঘটনা বা এই সমস্যার এই সময়ের ভিতরেই তাকে প্লাস্টিক সার্জারি নিতে হবে, এরপর আসলে হবে না? এটা সাধারণত যে পেশেন্টটার প্রয়োজন হয় তখনই তাকে চিকিৎসক বলে দেয়, কারণ হচ্ছে যে কিছু জিনিস থাকে ইমার্জেন্সি, কিছু জিনিস থাকে হচ্ছে যে রুটিন, যেটা সময়ে নিয়ে করা যেতে পারে। দুর্ঘটনা, বার্ন কিংবা যে কোনো ক্যান্সার, এই সমস্ত ক্ষেত্রে আসলে সময়ের বেশি কিছু হাতে থাকে না। মানে যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি তার ইফেক্ট পাওয়া যায় এবং ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কম হয়। তো বলা হয়ে থাকে যে এগুলো হচ্ছে যত তাড়াতাড়ি করা যায়, কারণ যতদিন একটা মানুষের ক্ষত থাকবে, ওই ক্ষতটা থাকলে তার শরীরের ওই জায়গাটা থেকে রক্ত পড়বে, তার শরীরের ইমিউনিটি সিস্টেম হ্যাম্পার্ড হবে, তার ওই জায়গার ইনফেকশনটা বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে, অতএব ওই জায়গায় কোনো দেরি করার কোনো সুযোগ নেই। কিন্তু মফস্বল কিংবা গ্রামের কোনো মানুষ যিনি একটি পোড়া দাগ বা চেহারায় কোনো অ্যাসিডের ক্ষত নিয়ে আসলে অনেক বছর যাবত তিনি বসবাস করছেন, হয়তো তিনি প্লাস্টিক সার্জারি সম্পর্কে এখন জানতে পারলেন, তার কোনো সুযোগ আছে কি? সেটার কথাই বলছি, যেটা কেটে মানে ক্ষত আছে সেই ক্ষেত্রে তার মানে সুযোগ নেই যে সে অপেক্ষা করবে, তাকে কিন্তু প্রসিডিউর মতোই পাঠিয়ে দেওয়া হবে আমাদের কাছে। কিন্তু যিনি হয়তো ক্ষতটা শুকিয়ে গেছে, সেখানে দাগটা আছে, বা তার কাছে, যেমন আমার কাছে আজকে যে পেশেন্টের অপারেশন করার কথা, সে 55 ইয়ার্স ওল্ড, তার নিজের 6 মাস বয়সে তার পুড়ে গিয়েছিল। তো এতদিনে তার সুযোগ হয়নি বা তার কাছে সক্ষমতা ছিল না বা মেসেজ পৌঁছায়নি। এখন এই ঈদে একটা ছুটি আছে, সে ভাবছে যে এই ছুটিটা থেকে সে রেস্ট হিসেবে ব্যবহার করে সে তার সেই দাগটি সরিয়ে ফেলতে চায়। তো তাকে আমরা এই এত দীর্ঘ 55 বছর পরেও কিন্তু তাকে আমরা সার্জারি করে দিচ্ছি। অনেকের সময় এরকমও হয়েছে যে আমাদের কাছে এসেছে, তার মায়ের ঠোঁট কাটা ছিল, মেয়ের ঠোঁট কাটার অপারেশন করতে এসেছে, তারপরে তার নানিরও আছে, বাচ্চাটার নানিরও আছে। তো এখন হয়তো সে জীবনের শেষের দিকে আছে, হয়তো 50 বছর 60 বছর, কোনো বেনিফিট তো তাকে আর দেয়া যাচ্ছে না, কিন্তু তারপরেও তার মনে হয়েছে যে নাতির বিয়ে হবে কিছুদিন পরে, নাতির শ্বশুরবাড়ির মানুষজন নানিকে এইভাবে দেখবে, এর থেকে এই অপারেশনটা করিয়ে নিক। এই সমস্ত ক্ষেত্রে আসলে মানে সুযোগ আছে যে কোনো বয়সে, যে কোনো সময়ে। ম্যাম, আমরা জানি যে আপনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন, সেখানে কর্মরত আছেন। আমাদের এই ইনস্টিটিউটটি আসলে বিশাল পরিসরে করা। আমরা যদি একটু জানতে চাই যে ইনস্টিটিউটে আসলে কি কি সুযোগ সুবিধা প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে একজন রোগী পেয়ে থাকবেন? জি, অনেক ধন্যবাদ। আসলে এই ইনস্টিটিউটটি এই পুরো বিশ্বেই আসলে সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। চায়নাতে একটি আছে, কিন্তু ওখানেও 350 বেডের। তার একটা বড় কারণ অবশ্যই আমি বলেই দিলাম যে কারো চাহিদাও এতখানি থাকে না, আমাদের দেশের চাহিদাটাও অত বেশি, কারণ আমাদের দুর্ঘটনা এবং এই কারণগুলো বেশি। তো আমাদের এই ইনস্টিটিউট অনেক সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এবং আমরা আনন্দিত যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তিনি এবং আমাদের এর আগের যে প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন অধ্যাপক ডক্টর আবুল কালাম এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করে মানে বিশ্বমানের সব ধরনের সুবিধা এই ইনস্টিটিউটে যাতে
রাখা যায় মাননীয় চেষ্টা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সেই জিনিসটা চেষ্টা করেছেন ওনারা, এবং সেটার প্রেক্ষিতে আমাদের এখানে বার্নের যে সার্জারিগুলো হয় বা অপারেশন, এগুলো তো ডেফিনেটলি বার্নের ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে বাংলাদেশে এর থেকে আর বড় কোনো জায়গা পসিবল না, কারণ এত পেশেন্টের এত ফ্যাসিলিটি এখানে আছে বার্নের জন্য। বার্ন ট্যাঙ্ক ট্রিটমেন্ট, বার্ন ট্যাঙ্কে ড্রেসিংয়ের ট্রিটমেন্ট বা আধুনিক সব ধরনের ড্রেসিং ম্যাটেরিয়ালস, ওন্ড কেয়ার সেন্টার, এরকম অনেক কিছু আছে, হাইপারবারিক অক্সিজেন থেরাপি আছে। এর বাইরে আমাদের এখানে ব্রেস্ট সার্জারির আলাদা একটা ইউনিটি আছে, এবং এখানে আমরা প্রতি মঙ্গলবার ব্রেস্টের যে কোনো ধরনের কেস আমরা হ্যান্ডেল করি। ব্রেস্ট সার্জারির ক্যান্সারের আধুনিক যত ট্রিটমেন্ট মডালিটি এবং বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি সেগুলো এখানে আছে। এর বাইরে আছে ক্লেফট এবং ক্রানিওফেশিয়াল সেন্টার। সমগ্র বাংলাদেশেই একটাই আছে ক্লেফট এবং ক্রানিওফেশিয়াল সেন্টার, যেটা হচ্ছে যে তালু কাটা, ঠোঁট কাটা রোগীদের জন্য। এরা যে কত সংখ্যক রোগী আসলে আমাদের আইডিয়া নেই, প্রচুর রোগী, এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে গ্রামে গঞ্জে, ওখান থেকে কমপ্লিকেটেড সব কেসগুলো কিন্তু আমাদের এখানে আসে। এর বাইরে আমাদের আছে হচ্ছে মাইক্রো সার্জারি ট্রেনিং ফ্যাসিলিটি। মানে মাইক্রো সার্জারি হচ্ছে একটা জটিল সার্জারি যেখানে রক্তনালী, মানে শুধু এতক্ষণ মাংস চামড়ার কথা বললাম, কিন্তু রক্তনালী অনেক সূক্ষ্ম একটা জিনিস, যেটা হয়তো 4-5 মিলিমিটার ডায়ামিটারের থাকে বা 8 মিলিমিটার ডায়ামিটার। এই সূক্ষ্ম জিনিসটাকে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা জোড়া দেই একেবারে সুতার, মানে সাধারণ সুতারও অর্ধেক পরিমাণ পরিধির সুতা দিয়ে। তো এই কাজগুলো করার জন্য এবং এগুলোর জন্য আসলে লার্নিং কার্ভটা অনেক বড়, এবং এটার যে ট্রেনিং সেটার ফ্যাসিলিটিও আমাদের ইনস্টিটিউটে আছে এবং সবচেয়ে বড় সারা বাংলাদেশের মধ্যে। এর বাইরেও আছে আমাদের লেজার সেন্টার। এই লেজার সেন্টারে হচ্ছে আমাদের 5 ধরনের লেজার এবং নন লেজার 3টি মেশিন, যার মাধ্যমে আসলে এই অ্যাস্থেটিক সুবিধাগুলো দেয়া হয়। এছাড়াও আমাদের আছে রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট ইউনিট, যেটির মাধ্যমে আসলে যে চুল পড়ে যাওয়ার পরে যে বোল্ডনেসটা হয় সেই টাকের চুল লাগানোর প্রক্রিয়া। এছাড়াও অনেক সময় পোড়ার কারণে অনেকের চুল চলে যায়। হেয়ার ট্রান্সপ্লান্টের যে এটা আমরা বর্তমানে ডিজিটাল মাধ্যমে যেটা দেখে থাকি, খুব বড় আকারে বড় পরিসরে অনেকে অ্যাডভার্টাইজ করছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে দেশের বাইরে, কিন্তু আমাদের দেশে যেটা আছে কিন্তু এটা এবং সরকারি হসপিটালে আছে, এটা কিন্তু খুব বেশি মানুষ জানে না, অনেক মানুষ জানে না। তো এই বিষয়টিও আছে। এর বাইরেও আরো অনেক কিছু আছে, যেরকম হচ্ছে মানে প্লাস্টিক সার্জারির রেসিডেন্টদের তৈরি করার জন্য তাদের বেসিক প্লাস্টিক সার্জিক্যাল স্কিলের যে স্কিল ল্যাব, এছাড়া পরীক্ষা নেয়ার জন্য বড় পরিসরে স্টুডেন্টদের জন্য তৈরি করা। এইরকম প্রতি সপ্তাহের প্রতি 6 দিনই আর কি 2টা ইউনিটের অ্যাডমিশন প্রক্রিয়া চলে। 24 ঘন্টা ইমার্জেন্সি হসপিটাল চালু থাকছে ইমার্জেন্সি ইউনিটে। সব কিছু মিলিয়ে আসলে প্লাস্টিক সার্জারির যে কোনো ধরনের সেবা এইখানে পাওয়া যাচ্ছে। একটা বিষয়, যে হেয়ার ট্রান্সপ্লান্টের কথা বলেন, এই বিষয়টা আসলে অনেকেরই অনেক ধরনের চিন্তা থাকে যে তিনি করবেন, কিন্তু তিনি আসলে জানেন না যে কোথায় যাওয়া উচিত। সেক্ষেত্রে অনেকে হয়তো বাইরের চিন্তা করে থাকে, কিন্তু আমাদের দেশে এই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে যেই সেবাটুকু আছে এটা কি অত্যাধুনিক কিনা এবং এটার সাকসেসফুল রেট কেমন? ডেফিনেটলি অত্যাধুনিক রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্টের মেশিন, এবং যিনি অপারেশনগুলো করে ওনাকেও প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। কিন্তু একটাই বিষয় যেটা আসলে আমরা খুব বেশি হারে করতে পারি না, যেহেতু সময় লাগে অনেক এবং আমাদের অন্য কাজগুলোর পাশাপাশি এগুলো করতে হয়, সেই কারণে আমরা অনেক বেশি হারে করতে পারি না। কিন্তু যে কয়টা কেস আমরা করি সেটা একেবারে সবটুকু দিয়েই করি, আর মানে সর্বোচ্চ ভালো মানে বেনিফিট যাতে পেশেন্ট পায় সেরকম ভাবেই করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমি একটু খরচের ক্ষেত্রে আসব। একটা ধারণা জনমনে সকলেই মনে করেন যে প্লাস্টিক সার্জারিটা আসলে খুবই ব্যয়বহুল, এটা আসলে কতটুকু সত্য? আচ্ছা, প্রথমত হচ্ছে যে যেই কথাগুলো বললাম প্লাস্টিক সার্জারির বার্ন কিংবা অন্য যে সেক্টরগুলো, ওই সেক্টরে রোগীদের দীর্ঘদিন হসপিটালে ভর্তি থাকতে হয়, অনেক অপারেশন। আমাদের এমনও হয়েছে যে ছোট্ট 2 বা 3% বার্নের জন্য পেশেন্টকে 8টা অপারেশন করতে হয়েছে, প্রায় বছরখানেক ধরে তাকে ভর্তি থাকতে হয়েছে। এইরকম একটা জিনিস, কিন্তু অপারেশন ছাড়াও কিন্তু এটা অনেক খরচের বিষয়, যেটা আসলে সরকারি হসপিটাল ছাড়া অনেক মানুষের পক্ষে, মধ্যবিত্তের পক্ষেও চিন্তা করা যায় না। তো এই জায়গাগুলোতে আসলে হসপিটাল, সরকারি হসপিটাল হিসেবে বেড ভাড়া তো তার ফ্রি, খাবারও ফ্রি, কিন্তু
হয়তো কিছু ওষুধ বা রক্ত এই বিষয়গুলো তাকে ডিল করতে হয়, কিন্তু অন্য যে অ্যাস্থেটিক প্রসিডিউরগুলোর কথা আমরা বললাম বা লেজার, এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা যখন সরকার থেকে যখন নির্ধারণ করা হয়েছে খরচটা এরকমভাবে যে বাইরে যেই লেজারটা হয়তো 8,000 বা 10,000, এখানে হয়তো 1,000 টাকা বা 2,000 টাকায় সেই লেজারটা দেওয়া হচ্ছে, কয়েক গুণ কম, কারণ হচ্ছে সাধারণ মানুষ যাতে এই সেবাটা পায় সেটাকে টার্গেট করেই করা হয়েছে। আমরা একটু কসমেটিক সার্জারি কিংবা অ্যাস্থেটিক সার্জারি সম্পর্কে আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই সময় যত যাচ্ছে আধুনিক সমাজে আসলে মানুষ চায় যে তার সৌন্দর্যটা ধরে রাখতে, তার বয়সের ছাপটুকু লুকিয়ে রাখতে, সেক্ষেত্রে আসলে কসমেটিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারির ভূমিকাটা কেমন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে একটা বয়সের ছাপ পড়ে সেটা লুকিয়ে রাখতে, আরেকটা হচ্ছে যে মানুষের কিছু মানে নিজের কাছে নিজের কিছু খামতি মনে হয়, কমতি মনে হয়। অনেকেরই দেখা যাবে যে মেয়েদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তাদের পার্সোনাল পার্টস, বডি পার্টস যেরকম সে চায় যে তার ব্রেস্টটা একটু ভালো থাকুক, একটু ইয়াং লুকিং থাকুক, কিন্তু বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো বা ওজন কমে গেছে, আগে বেশি ছিল কমেছে, তখন ব্রেস্টটা ঝুলে গিয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু ব্রেস্ট সার্জারির প্লাস্টিক সার্জারি অনেক বড় রোল। এবং আমরা দেখেছি এটা যে আগে আমরা ভাবতাম বুঝি হয়তো একটু অভিনেতা যারা বা মডেল তারাই আসে, কিন্তু সাধারণ মানুষের কাছে বা সাধারণ ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ নিজেদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আসলে উৎসাহী হয়ে হাজবেন্ডই হয়তো ওয়াইফকে নিয়ে আসছে বা ওয়াইফ হাজবেন্ডকে নিয়ে দুজনে ঠিক করে পরিকল্পনা করে এই সার্ভিসগুলো নিচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখতে পাই আমরা যে তাদের এই ব্রেস্ট লিফট সার্জারি বা রিডাকশন ম্যামোপ্লাস্টি, এই সার্জারিগুলোর চাহিদাও অনেক বেড়েছে। একেবারে ঘরোয়া গৃহিণী থেকে শুরু করে পর্দানশীল নারী থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই আসলে যার প্রয়োজন অনেকেই আসে। এবং আরেকটা বড় হচ্ছে যে ব্রেস্টটা একেবারেই তার শেপ সাইজ, মানে তার হাইট তার বডি ওয়েটের সাথে যাচ্ছে না, সে ড্রেস ঠিক মতো পরতে পারছে না, এইসব নারীরাও কিন্তু ব্রেস্ট ইমপ্লান্টের জন্য, আগে যেরকম ব্রেস্ট ইমপ্লান্ট হতো হয়তো থাইল্যান্ড বা ইন্ডিয়াতে গিয়ে, কিন্তু এরা কিন্তু এখন আমাদের উপর ভরসা করছে এবং প্রচুর পরিমাণে ব্রেস্ট ইমপ্লান্টের সার্জারিও হচ্ছে। আর অনেক রাইনোপ্লাস্টি বা নোজ জব বা লিভ জব, যেমন কালকে একজন নারী আসছেন, সে খুব বেশি বয়স হয়েছে তা না, কিন্তু সে ফিল করছে তার স্কিনটা ডাল, স্কিনটা লুজ, সো সে তার বডির থেকে ফ্যাট নিয়ে তার ফেসে দিতে চাচ্ছে এবং সেটা মোটামুটি পুরো ফেসেই অনেকখানি ফ্যাট সে গ্রহণ করেছে। কেউ চাচ্ছে তার লিপসটা একটু বড় হোক বা সুন্দর হোক, এই সমস্ত চোয়ালটা এই জায়গাগুলোতে কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে ইজিলি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেক গর্ভবতী নারী গর্ভধারণের পর আসলে তার গর্ভধারণের পর যে দাগগুলো হচ্ছে, সেই দাগ স্ট্রেচ মার্ক হচ্ছে, পেটটা ঝুলে যাচ্ছে, এগুলো কি লুকানো বা এগুলো সারানো যায়? হ্যাঁ, কিছু অংশ মানে একেবারে হয়তো পুরোপুরি করা যায় না। এবং এই ক্ষেত্রে আমরা বলে থাকি স্ট্রেচ মার্কের ক্ষেত্রে স্ট্রেচ মার্ক পড়ার আগেই যদি স্কিনের কেয়ারটা নিতে পারে তাহলে অনেকখানি ভালো। তারপরেও যদি পড়ে যায় সেক্ষেত্রেও আসলে সার্জারির রোল আছে বা ফ্যাট গ্রাফটের রোল আছে। আসতে পারে সেটা হচ্ছে আসলে গর্ভধারণের সময় স্ট্রেচ মার্ক যাতে না আসে এমন কোনো ওয়ে আছে কিনা আসলে? এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় বিষয় কি, আসলে যখন স্কিনটা বড় হতে থাকে তখনই কিন্তু এই স্ট্রেচ মার্কটা পড়ে। তো তখন যেটা আমরা পরামর্শ দিয়ে থাকি যে ময়শ্চারাইজেশন এবং ময়শ্চারাইজেশন, এই ত্বকের আর্দ্রতাটা ওই সময়ে ধরে রাখার জন্য ওই সময়ে অলিভ অয়েল এবং কিছু কোকোয়া বাটার মিক্স যে লোশন, এগুলো যদি ভালো অ্যাপ্লাই করে এবং ডেইলি কেয়ারের মধ্যে রাখে তাহলে কিন্তু একেবারে অনেকেরই পড়ে না। তারপরেও যদি পড়ে যায় সেক্ষেত্রেও লেজার এবং কিছু রোল আছে, মাইক্রোডার্মাব্রেশন বা এই ধরনের কাজগুলোর রোল আছে। এবং না হলে তো স্কিনের যে ওই স্কার ডিভিশন, সেই প্রসিডিউরগুলোতেও আমরা অনেক সময় যাই এবং এর মাধ্যমে তারা হয়তো সেই সুফলটা ভোগ করতে পারছেন। এক্ষেত্রে আবারও সেই প্রশ্নটা চলে আসে যে বিষয়গুলো আপনি উল্লেখ করলেন সেটা কতটুকু ব্যয়বহুল আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে, একটু সরকারিটাও জানতে চাইবো, বেসরকারি আসলে প্রসিডিউর তো অনেক, প্রসিডিউর অনেক, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন এই ফিলার, বটক্স এগুলোর কথা বলছিলাম, এই যে জিনিসটা, সেই জিনিসটা আগে এত অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। কোনো জিনিস দেখা যাচ্ছে 10,000ও আছে, আবার কোনো জিনিস দেখা যাচ্ছে সেম অন্য কান্ট্রির কোরিয়ান
ইউরোপিয়ান কিংবা আমেরিকান সেগুলোর প্রাইসও ডিফারেন্ট ধরনের হয়। সো জিনিসের উপর প্রসিডিউর অনেকখানি নির্ভর করে এবং অপারেশন প্রসিডিউর বা সার্জারি সরকারি সেক্টরে তিনি যদি কেবিনে থেকে অপারেশনগুলো নেয় সেই ক্ষেত্রে কিন্তু তাকে তেমন কোনো চার্জ দিতে হচ্ছে না, ওই কেবিন চার্জ এবং খুবই মিনিমাম সার্জিক্যাল কস্ট। তো আর সেটা কেমন এই ধারণাটা যদি দিতেন আমাদের। একদমই মিনিমাম। আসলে সরকারি হসপিটালে কেবিনে যদি সে 10 দিন থাকে তাহলে হয়তো 12,000 টাকা তাকে দিতে হয় এবং সার্জিক্যাল কস্ট হয়তো সেই ক্ষেত্রে হয়তো 2,000 বা 1,500 এরকম একটা মানে কস্ট 15,000 টাকার ভিতরে হয়তো মোটামুটি হয়ে যায়, যদি না তাকে বাইরে থেকে কিছু যেমন ইমপ্ল্যান্টটা যদি কিনতে হয় বা তাকে যদি রক্ত সরবরাহ করতে হবে, দামি কোনো ওষুধ প্রয়োজন হয় তার জন্য হঠাৎ করে, সেই ক্ষেত্রে না হলে এই খরচগুলো হয়তো তার বেসিক কিছু ওষুধ আর কি সরকারি হাসপাতাল থেকে প্রোভাইড করা হয়, দেওয়া হয়ে থাকে, কিন্তু এর বাইরে যদি কোনো এক্সপেন্সিভ ওষুধ প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তাকে এক্সট্রা একটা খরচ করতে হবে। সেক্ষেত্রে যারা বেসরকারিতে যাচ্ছেন, যারা কসমেটিক সার্জারি করছেন কিংবা যারা প্লাস্টিক সার্জারি করছেন, যেহেতু আমরা প্লাস্টিক সার্জারি নিয়ে কথা বলছি, স্থায়ীভাবে সমাধানের চিন্তা করছেন, যারা সৌন্দর্য বর্ধনের চেষ্টা করছেন কিংবা এই যে এইজিং এর যে চিহ্নগুলো লুকানোর চেষ্টা করছেন বা ঠিক করার চেষ্টা করছেন, তাদের খরচটা আসলে কেমন পড়ে? তাদের খরচটাও মানে এটা আসলে আপনি অ্যাপ্রক্সিমেট কেমন দাঁড়াতে পারে? না, বিষয় আছে কয়েকটা এখানে। সেটা হচ্ছে যে আপনি একটা শার্ট কিনছেন, সেটা আপনি ইয়োলো থেকে কিনছেন বা জায়গা ভেদে জায়গার অনুযায়ী ব্র্যান্ডিং এর একটা বিষয় থাকে। আপনি যদি কোন হসপিটাল থেকে আপনি নিচ্ছেন তার উপর অনেকখানি নির্ভর করবে। হতে পারে সেটা প্রাইভেট খুব বড় পরিসরে বা কর্পোরেট না মানে মাঝারি 3 স্টার লেভেলের হসপিটাল যদি হয় সেক্ষেত্রে খরচ অনেকখানি কমে আসে। কেমন সেটা কি লাখের ভিতরে যায় কিনা? কোন অপারেশন করা হচ্ছে তার মধ্যে নির্ভর করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সব ধরনের এগুলো রেঞ্জটা মোটামুটি 50,000 থেকে শুরু হয় 5 লাখের মধ্যে। সে কোন ধরনের প্রসিডিউর, কয়টা প্রসিডিউর করছে তার মধ্যেই হয়তো। তারপরে মোটামুটি ম্যাক্সিমাম প্রসিডিউরই মোটামুটি এই রেঞ্জে এবং 3 লাখের মধ্যে হয়ে যায় তার বেসরকারিভাবে বলে মোটামুটি। আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করব, যারা স্ট্রেচ মার্কের কথা বলেন, লুকানোর চেষ্টা করছেন বা ব্রেস্ট ইমপ্ল্যান্টমেন্ট কিংবা তারা সেটা একটু ঠিক করার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে আসলে অনেক নারী আসলে চায় যে তারা একজন নারী বিশেষজ্ঞের কাছেই যাবেন, নারী সার্জনের কাছেই যাবেন। আমাদের দেশে আসলে নারী সার্জনের সংখ্যা কেমন, সুযোগ সুবিধাটা কেমন? মানে খুবই মজার একটা তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে যে এখন যে অবস্থা, আমাদের সময়ে আমরা যখন সার্জারিতে এসেছি তখন আমাদেরকে বলা হতো যে সার্জারি একটা চ্যালেঞ্জিং জব, তোমরা যেও না বা কষ্ট হবে। তো আমরা এখন যে অবস্থানে আছে, এখন পর্যন্ত আমরা হয়তো 1/3 সার্জন ফিমেল, কিন্তু সামনে যে সময়টা আসছে, সামনের এই সময়টা ফিমেল মানে চিকিৎসা ক্ষেত্রে পুরো সেক্টরেই ফিমেল প্রিডমিনেন্স বেশি হবে। এবং এখন যে অবস্থান সেক্ষেত্রেও কোনো পর্দানশীল অথবা কেউ যদি ভাবে যে আমি নারী সার্জনের কাছে যাব, প্রচুর নারী সার্জন আছে এবং এখন কিন্তু আসলে ওই রকম খুঁজে পেতে সমস্যা হয় বা বসেন না বা প্র্যাকটিস করেন না সেরকম না, অনেক প্র্যাকটিসিং ফিমেল সার্জন আছে, তারা চাইলেই সার্ভিস নিতে পারে। সেক্ষেত্রে আমাদের সারা দেশে, এটা তো ঢাকাতে আমরা একটা বিশাল এশিয়ার সবচেয়ে বড় একটি ইনস্টিটিউট পাচ্ছি, কিন্তু বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে কি এই সুযোগটা আছে কিনা যে তারা সঠিকভাবে এই চিকিৎসাটুকু নেবেন? বাংলাদেশে এখন পর্যন্ত 12টি মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজে এই ঢাকা, হ্যাঁ মেডিকেল কলেজ হাসপাতাল আছে 12টা শহরে আর কি, শহর বলতে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা পর্যায়ে। এর বাইরেও চিটাগাংয়ে আরেকটা 100 শয্যার বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, এছাড়াও আরও 5টা জেলা শহরে এরকম 150 শয্যার বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করবে এবং আশা করা যায় যে প্রতিটি প্রাইভেট মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারির এই ফ্যাসিলিটি রাখা ম্যান্ডেটরি করা হচ্ছে। এ ধরনের প্রজ্ঞাপন হয়েছিল কিছুদিন আগে, এটা ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে হয়তো কিছুদিনের মধ্যে। তো আর সবচেয়ে বড় কথা, প্রতি বছর বাংলাদেশে প্রায়
10 থেকে 15 জন প্লাস্টিক সার্জন বের হচ্ছেন। তো আশা করা যায় যে সবাই তো আর ঢাকায় থাকবে না, ঢাকার বাইরেও অনেকে বাইরে Posting থেকেও হয়তো এসে দেবেন, করছেন জি, জি। এবং বাইরে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। তো সেই প্রেক্ষাপট থেকে আসলে প্লাস্টিক সার্জারির সুবিধা ভবিষ্যতে সারা বাংলাদেশেই পাবে মানুষ, এই আশাবাদ আমরা করতেই পারি, ব্যক্ত করতেই পারি। অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর বলছিলেন। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে প্লাস্টিক সার্জারি নিয়ে। আমরা প্লাস্টিক সার্জনরা সবসময় চেষ্টা করি কিভাবে কম সমস্যায় আপনাকে বেস্ট সেবাটি দেয়া যেতে পারে। অতএব কোনো ধরনের কোনো সমস্যা প্রশ্ন থাকলে আমাদের কাছে আসতে কোনো দ্বিধা করবেন না, আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা। সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। প্রিয় দর্শক, আমাদের আলোচনার বিষয় ছিল প্লাস্টিক সার্জারি এটি প্রয়োজন নাকি বিলাসিতা। আশা করছি এই পর্বে আপনারা সেই উত্তর পেয়ে গেছেন। এবং একই সাথে আমি বলতে চাই, আসলে অনেকের কাছে প্লাস্টিক সার্জারি শুধু সৌন্দর্য বর্ধনের একটি বিষয় হলেও এই সার্জারির মাধ্যমে আসলে অনেকেই আসলে তার জীবনের একটি দিক খুঁজে পেয়েছেন এবং অনেকের জন্য তা আশীর্বাদও বয়ে নিয়ে এসেছে। আশা করব যে আপনারা এই সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন এবং একই সাথে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।